দেশের মার্কেটে এই মুহূর্তে 22-23 টাকায় বেশ জনপ্রিয়তার জায়গায় রয়েছে এই ডিভাইসটা। মজার ব্যাপার হলো 1000 টাকা বাড়ালে এই ডিভাইসটা আবার অফিসিয়ালিও পাওয়া যায়, যে কারণে মোটামুটি অনেকের কাছেই একটু মিশ্র প্রতিক্রিয়াও বলবো, অনেকের কাছে বেশ ভালো রকমের জনপ্রিয়তাও বলবো। অনেকে চিন্তা করছেন কি করবো, কোনটা কিনবো না কিনবো। আমি এই মুহূর্তের কোনো একদম লেটেস্ট মডেল নিয়ে কথা বলছি না, বরং কথা বলছি Redmi Note 15 এর 4G ভ্যারিয়েন্ট নিয়ে। 4G এইটার কোনো বিস্তারিত ফুল রিভিউ আমাদের চ্যানেলে এখন পর্যন্ত আসেনি, যদিও বা এই ফোন অনেক আগে এসছে, বাংলাদেশে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ পাওয়া যেত। তো কেন হঠাৎ করে এটা রিভিউ? কয়েকদিন আগে আমি টপ 520K বাজেটের একটা স্মার্টফোনের ভিডিও দিয়েছিলাম, একটা 5টা ফোন নিয়ে। সেখানে এই স্মার্টফোনটাকে সাজেশন দেওয়া হয়েছিল, কিন্তু এইটার রিভিউ যেহেতু আপনারা আমাদের চ্যানেলে পাননি, অনেকেই রিকোয়েস্ট করছিলেন এটা নিয়ে ইনডেপথে অ্যানালাইসিস করার জন্য বা আমরা কি রেজাল্ট পাই সেটা শেয়ার করার জন্য। যেহেতু রিভিউ ইউনিট আমার কাছে আছে, তো চিন্তা করলাম ঠিক আছে আপনাদের সাথে এই রিভিউটা শেয়ার করা যেতেই পারে। Redmi Note 15 4G বাংলাদেশ মার্কেটে রাইট নাও আপনারা যদি আনঅফিসিয়াল কিনতে চান সেই ক্ষেত্রে মোটামুটি 22,800 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট। আবার বেস ভেরিয়েন্ট আপনারা যদি অফিসিয়ালি কিনেন সেক্ষেত্রে ওইটা 1000 টাকা বাড়ালে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ভেরিয়েন্টগুলোর দাম একটু বেশি, আমি লিখে দিচ্ছি সমস্ত দামগুলো আর কি। আর এই রিভিউ ইউনিটটা আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেটস, তাদের সমস্ত ব্র্যান্ডসগুলোতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওটা স্পন্সর করছে তাদের কুষ্টিয়া ব্র্যান্ডস। ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন সবকিছু মেনশন করা আছে। সিলেটেও তাদের এখন স্টোর রয়েছে। এনিওয়ে IP64 এর রেটিং দিয়েছে ওরা এটাতে। IP রেটিংটা আরো একটু বড়সড় হলে পরে আপনারা পানিতে ভিজাতে পারতেন, সো ওই জায়গায় একটু কমপ্লেনের মতো সুযোগ আছে। স্মার্টফোনটা টু বি ভেরি অনেস্ট হাতে ধরে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। এমনকি এখন যে মার্কেটের অবস্থা তাতে করে আমি বলবো 22,000 টাকায় এইটার হ্যান্ড ফিল ভালো, এইটার লুকটা ভালো এবং আপনাকে আরেকটু দামি ফোনের ফিল দিবে। ইটস ট্রু, যেহেতু বোথ সাইড থেকে কার্ড, আর এই কার্ড ফোনগুলোর ডিসপ্লেটা কার্ড হলে পরে ফোনটা এমনিতে একটু দামি ফিল দেয় আর কি, আগে আরও বেশি দিত। এনিওয়ে ফোনটা থিকনেস খুব বেশি না, 3.5mm হেডফোন জ্যাক ওরা এখানে দেয়নি। ওরা দিয়েছে ডুয়াল স্পিকার, স্টাইরিও স্পিকার আছে, সাউন্ডের কোয়ালিটি ভালো। এমনকি আবার আমি বলবো 22-23 টাকায় এটা সাউন্ড কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট ফোনের মধ্যে থাকে সাউন্ড কোয়ালিটির জন্য। সাউন্ডটা একেবারে ওই লেভেলের ডিপ না, একটু থিন কিন্তু সাউন্ড ক্লিয়ার, স্টেরিওর মজাটা অ্যাটলিস্ট পাবেন। স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ড সব জায়গা দিয়েই, মোটামুটি ফ্রেম, রিয়ার প্যানেল, বাট রিয়ার প্যানেলটাতে ফ্রস্টেড একটা ব্যাপার লক্ষ্য করলেও সেখানে ফিঙ্গারপ্রিন্ট ভালো রকমেরই বসে। আর ক্যামেরা মডিউলের জায়গাটা বেশ বড় সড়ো, দেখে হঠাৎ করে লাগতে পারে 4 সেন্সর। এখানে 2টা সেন্সর আছে, একটা ফ্ল্যাশ লাইট আর একটা ডামির মতো কিছু। IR ব্লাস্টার সেন্সর রয়েছে এই পজিশনে। ফোনটার অন্যতম আকর্ষণীয় পার্ট হতে পারে এর ডিসপ্লে সেকশন। একটু লম্বাটি শেপের ফোন, অনেক বেশি চওড়া না অবশ্য, তবে লম্বা যথেষ্ট। 6.77 ইঞ্চ হচ্ছে গিয়ে ডিসপ্লে সাইজ। অ্যামোলেড প্যানেল আছে এখানে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে ডিসপ্লেটা, 3840 হার্টজ PWM ডিমিং প্লাস 32 ইউনিট স্পিক ব্রাইটনেস। স্পেক ওয়াইজ যদি দেখতে যান সেক্ষেত্রে বর্তমানে যে সিনারিও মোবাইল মার্কেটের, সেই জায়গা থেকে 22-23-24 টাকায় এই ডিসপ্লেকে অবশ্যই খারাপ বলা যায় না। তবে অ্যাকচুয়াল রেজাল্ট কি সেটা একটা বিষয়। ফার্স্ট অফ অল আমি বলবো যেহেতু এর ডিসপ্লেটা কার্ভড, মিসটাচ জনিত আমি প্রবলেম কিছুটা ফেস করেছি। এটা যদিও ইউজ টু হওয়ার একটা বিষয়, আর যারা কার্ড ফোন ব্যবহার করে কার্ড ফোনে এই ধরনের প্যারা একটু সহ্য করতে হয়, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু এটাতে যে কোনো ভিডিও বা যে কোনো কিছু দেখতে অনেক বেশি ইমার্সিভ লাগে, কারণ কর্নার এরিয়াগুলো একদমই ওই যে কার্ভ করা, প্লাস চিন বেজেল খুবই ন্যারো, যে কারণে সবকিছু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া টপ সেন্টারে রয়েছে পাঞ্চ হোল কাটআউট, যদিও এটার সাইজ আরো বেশি ছোট আমরা দেখে অভ্যস্ত, এটা একটু বড় লাগছে আমার কাছে আর কি। তবে ডিসপ্লে কালার এক্সপ্রেশন ভালো, এটার কালারটা একদম একুরেট তো না, কিন্তু ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগে, আই প্লেজিং টাইপের কালার। মাল্টিমিডিয়া কনজাম্পশন করলে বা ভিডিও দেখলে আপনার কাছে ভালো লাগার কথা অবশ্যই। সেই সাথে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের ইস্যুতে আমাদের পড়তে হয়নি। ইনডোরে, আউটডোরে, ইভেন আউটডোরে গিয়ে ছবি তোলার সময়ও কোনো ধরনের ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফেস করিনি। ডিরেক্ট সানলাইটেও এটা চালানোর উপযোগী। নিশ্চয়ই ডিরেক্ট সানলাইটে গিয়ে আপনি ভিডিও দেখবেন না, সেক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করবে আর কি। এর বাইরে ওকে, টাচ রেসপন্স ভালো। আর এই ডিসপ্লেটার তলায় রয়েছে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পজিশনটা একটু নিচ দিকে লাগবে, যেহেতু লম্বাটা একটা ফোন। এটা আরেকটু উপরের দিকে থাকলে পরে রিসার্চ করাটা সহজ হতো, যেটা একটু পেইন মনে হচ্ছে আমার কাছে। ইউজ টু হয়ে গেলে আই থিঙ্ক এটা নিয়ে প্যারা পড়বেন না আপনি। তবে এটা মোটামুটি ফাস্ট, একুরেট, ঘামিয়ে গেলে বা পানি টেনে লাগলে একটু ডিলে লক্ষ্য করতে পারেন। দ্যাটস ইট। চলেন আমরা ক্যামেরায় ঢুকে পড়ি। রিয়ারে 2টা শুটার আছে বলছিলাম। 108 মেগাপিক্সেল হচ্ছে গিয়ে এর মেইন শুটার, পরবর্তী শুটার অক্সিলারি সেন্সর, যা দুধভাত হিসেবে ধরে নিতে পারেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। সো আলট্রা ওয়াইডটা নেই, ওটা আপনি মিস করছেন, আই নো, যেটা আমিও মিস করছি। তবে প্রপার লাইটিং কন্ডিশনে এর মেইন শুটারের ছবিতে আমরা শার্পনেস, ডিটেল ওই 20-22 টাকা ফোনের একদম অ্যাভারেজ রেজাল্টই দেখতে পাই। তবে এক্সপোজার কন্ট্রোলিং এ কিছুটা ইস্যু আছে। হাই এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছেন উনি। আর সেই সাথে কন্ট্রাস্টের পরিমাণ আপনাদের কাছে একটু বেশি লাগবে লো লাইট বা শ্যাডোর জায়গাগুলোতে। আর ডাইনামিক রেঞ্জ সুপার ওয়াইড তো অবশ্যই না, এই বাজেটের অন্য ফোনের মতো অ্যাভারেজ একটা রেজাল্ট দিতে পারে আর কি। কিন্তু আপনারা ট্রাই করবেন একটু প্রপার আলোতে ছবি নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা ইউজেবল আউটপুট বের করতে পারবেন ম্যাক্সিমাম ক্লিকেই। লো লাইটের দিকে অনেকটা সফট করে, কালারটাও একটু শিফট করে, যে বিষয়টা কারো ক্ষেত্রে ভালো লাগতে পারে আর কি। একটু একটু ক্রিস্প টাইপের একটা ব্যাপার দেয়, কিন্তু সফট ছবি
দেয়। এদিকে পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থ রাখছে ওরা 1x 2x 2x এর ছবিগুলো বরং দেখতে তো ভালো লাগে কিন্তু অনেকটা সফট করে প্রেজেন্ট করে। আমার মনে হয় পোর্ট্রেট আরেকটু বেটার করার মতো সুযোগ ছিল, এজ ডিরেকশনেও কিছুটা মিসম্যাচ পেয়েছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের, এইটা আবার আসনের রেজাল্ট দিতে পারে এরকম প্রাইস সেগমেন্ট থেকে, কারণ এখানে খুব একটা দারুণ কিছু আমরা দেখতেও পাই না, রাইট? তো ভালো আলো পেলে এটা মোটামুটি শার্পনেস ডিটেল ভালোই দিতে পারে, কিন্তু ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল কিন্তু রিয়ারের ক্যামেরার মতো ওই একই রকম অবস্থা, খুব একটা দারুণ না। ইনডোরের দিকে বেশ কিছুটা সফট করে ছবি দেয় আর কি। আর ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওটা আমি বিলো স্ট্যান্ডার্ড বলবো, কারণ কি এখানে যদি আমরা আরেকটু বাড়াই, স্যামসাং এর কিছু আনঅফিশিয়াল ডিভাইস পাওয়া যাবে, সেগুলোর ভিডিও কোয়ালিটি আরেকটু বেটার আপনি পাবেন, ইভেন 4K পেতে পারেন, এরকম পসিবিলিটি আছে। সো ভিডিওর ক্ষেত্রে আমি বিলো অ্যাভারেজ বলবো। ক্যামেরা নিয়ে সত্যি বলতে আমার আশা আর একটু উপরের দিকে ছিল, এখানে একটু আশাহত হয়েছি। এবারে যদি আমরা আসি স্মার্টফোনটার পারফরমেন্সের জায়গায়, এই ফোনটা আউট অফ দ্য বক্স আসে কিন্তু হচ্ছে কি অ্যান্ড্রয়েড 15-এ, বাট ওরা ক্লেম করছিল যে চারটা মেজর আপডেট পাওয়া যাবে, 4টা পেলে তো ভালো, 16 অবশ্যই রান করতে পারবেন, আপডেট পাবেন। প্লাস হচ্ছে গিয়ে এইটাতে এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক Helio Z100 Ultra এবং UFS 2.2 হলো এর স্টোরেজ টাইপ। র্যামের ক্ষেত্রে পাওয়া যায় দুইটা ভ্যারিয়েন্টে 6 এবং 8, 256, 128 অ্যান্ড 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এখন মিডিয়াটেক Helio Z100 আলট্রা থাকুক আর যা থাকুক নামের শেষে জিনিস তো একই, তাই না? এবং এই জিনিসটার সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি, খুবই পরিচিত একটা এসওসি, পরীক্ষিত এসওসিও বলা যেতে পারে। এটা 20K অ্যারাউন্ড 20K প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনে আমরা ব্যবহার করে এসেছি। সেখানে দেখা যায় কি যে রেগুলার কাজগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে সে, প্লাস হচ্ছে গিয়ে টুকটাক ছোটোখাটো গেম টাইমগুলো প্লে করা যায় বা সময় কাটানোর মতো মানে একটা গেমিং রেজাল্ট দিতে পারে। খুব আহামরি লেভেলের গরম হয় না, খুব আহামরি লেভেলে ব্যাটারি বার্ন করে না। সো ওই ধরনের পারফরমেন্সে উনি ডেলিভার করতে পারছে। হাইপারওয়েস 3 রয়েছে এখানে, এবং হাইপারওয়েস আসলে হাইপার হয় না এটাতে, সত্যি বলতে মানে অনেক গরম টরম করে ফেলা বা এই ধরনের কোনো আমি ইস্যু ফেস করিনি। হ্যাঁ, কিছু ব্লোটওয়্যার আছে এর মাঝে, এটা থাকাটা স্বাভাবিক থাকে, আমরা দেখেছি এরকম বাজেটের ফোনগুলোতে। আপনি আনইনস্টল করে নিলে একটু ক্লিন তো ভাইব পাবেন, এবং সেটা করা উচিত হবে বাজেট ফোন যেহেতু। বাট যেটা হয় অ্যাপ ওপেন ক্লোজ এই টাইমগুলো সুপার ফাস্ট না। আপনারা যারা ধরুন অ্যারাউন্ড 25K প্লাস বা 28-29 হাজার টাকার যে আনঅফিশিয়াল ফোনগুলো ব্যবহার করতেন বা করেন, সেগুলোর মতো অতটা স্মুথনেস লক্ষ্য করবেন না। একটু চপি ফিল আছে, একটু টাইম নিয়ে ওপেন হচ্ছে, এই বিষয়টা এখানে আপনি ফেস করবেন বা আছে আসলে। কিন্তু মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট করার ট্রাই করছে, অর্থাৎ র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই পেয়েছি। তবে যদি আপনার আরও বেশি মানে অ্যাট এ টাইম বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি অবশ্যই 8GB র্যামটা দেখতে পারেন। যারা একেবারে বেসিক ইউজার রয়েছেন, সোশ্যাল মিডিয়া অ্যাপটা হ্যান্ডেল করা থেকে শুরু করে ছবি তোলা, মাঝে মধ্যে একটু টুকটাক গেম খেললেন, এ ধরনের কাজের জন্য যথেষ্ট উপযোগী ডিভাইস বা আপনাকে সন্তুষ্ট করতে পারবে। কিন্তু তাও বলবো সময়ের সাথে এই ধরনের ডিভাইসগুলো আরও কিছুটা স্লো করে। দেখা যায় 3-4-5 মাস পরে স্টোরেজ অনেকটা ফুল হয়ে গেলে বা অনেক বেশি অ্যাপের লোড থাকলে, ক্যাশ মেমোরি জমে গেলে, তখন গিয়ে আসলে কিছুটা স্লো করে ফেলে ফোন। সো ওই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। আমি এখন যে রেজাল্টটা পাচ্ছি, আপনি 3-4 মাস পরে একদম এক্স্যাক্টলি সেম রেজাল্ট নাও পেতে পারেন। গেমিংয়ের প্রসঙ্গে আসলে, আপনি ধরুন ফ্রি ফায়ার খেলেন, এই স্মার্টফোনটা আপনাকে একটা মোটামুটি মানে চলনসই একটা রেজাল্ট দিবে না। গেমিংয়ের জন্য ডেডিকেটেড এটাকে চয়েস করার যদি ইচ্ছা থাকে, সেটা আমি মোটেই বলছি না। আপনার সময় মানে ধরুন একটু সময় আছে, রেগুলার কাজবাজের পাশাপাশি একটু গেম টেম খেলবেন, তখন গিয়ে আপনি চাইলে ফ্রি ফায়ার সিরির মতো গেম প্লে করতে পারেন এটাতে। পাবজিও আমরা প্লে করে দেখছি, বাট পাবজির ক্ষেত্রে যেটা হয় মানে একদম লোয়েস্ট সেটিংসে খেললে বরং বেটার আউটপুট পাওয়া যায়। আর কেউ যদি চিন্তা করে থাকেন আমি রেকর্ডিং অন করে আসলে গেম প্লে করবো, সেটা কিন্তু এই স্মার্টফোন দিয়ে দারুণ হচ্ছে না। সেক্ষেত্রে ল্যাগের দেখা পাবেন এবং মানে ফোন ওভারঅল স্লো হয়ে যাবে অনেকটাই। সো পারফরমেন্সের জায়গাটা হচ্ছে এরকম যে আপনি মোটামুটি এই 22-23-24-25 হাজার টাকা বাজেটের আশেপাশে যে ফোনগুলো পান, এক্স্যাক্টলি সিমিলার টাইপের একটা রেজাল্ট ও ডেলিভার করতে পারে। ব্যাটারিটা আছে 6000 mAh, যদিও ফোনটা যথেষ্ট স্লিম, মানে যথেষ্টই স্লিম। 6000 mAh হিসেবে যথেষ্ট বড়। 33 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পাবেন এবং 18 ওয়াট আবার রিভার্সও দেয়। সো সেই জায়গাটাও ভালো করছে। ব্যাটারি চার্জার এই প্যাকেজকে আমি খারাপ বলবো না এরকম প্রাইস সেগমেন্ট থেকে। 45 ওয়াটের চার্জার হলে আর একটু দ্রুত চার্জ করতে পারতেন, কিন্তু এটার যে ব্যাটারিটা রয়েছে সেটা যথেষ্ট ভালো ব্যাকআপ দিতে পারে। আপনি অনায়াসে একদিন তো চালাতে পারবেন, একদিন প্লাস, মানে 15-20% মতো দেখবেন অবশিষ্ট থাকে যদি হেভি ইউজার হয়ে থাকেন। সো অলমোস্ট 8.5 ঘন্টার মতো একটা ছুটি দিতে পারে, যেটা ডেফিনেটলি খারাপ নয় এই ফোনের জন্য। এর পাশাপাশি কি বাকি থাকলো, নেটওয়ার্ক রিসিপশন ঠিকঠাক আছে। তারপর এইটার হ্যাপটিক ফিডব্যাক একদম টপ লেভেলের তো না, বাট মোটামুটি ওকে। ক্যামেরা টু এপিআর ক্ষেত্রে লেভেল আমরা 3 দেখছি। এই ছিল Redmi Note 15 4G। Redmi Note 15 4G যারা মূলত একটু স্টাইলিশ, গুড লুকিং, কার্ভড ডিসপ্লে, মানে আপনার ডিসপ্লেটা আপনার কাছে মেইন প্রায়োরিটির মধ্যে থাকে, বাট অবশ্যই ফ্ল্যাট না, কার্ভড ডিসপ্লে হলে সুবিধা হয়, তারা অবশ্যই ফোনটাকে চয়েস রাখতে পারেন। পাতলা একটা ফোন, ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছে। ক্যামেরার জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার ছিল, যে জায়গাটা একটু কমতি আছে। এই বিষয়গুলো নিয়ে যদি মনে হয় এটা আপনার সাথে ম্যাচ করছে, দেন অবশ্যই আপনি দেখতে পারেন। আর যদি মনে হয় এই ফোনটা আমি আরেকটু বাড়িয়ে অফিসিয়াল নিলে আমার জন্য সুবিধা, তখন আপনি অফিসিয়ালিও নিতে পারেন। SMS গেজেট দেখলাম যে ওদের আনঅফিসিয়াল
আনঅফিসিয়াল ডিভাইসগুলোতেও একটা স্পেশাল ওয়ারেন্টি মানে অফিসিয়াল ওয়ারেন্টির মতো ওয়ারেন্টি দিতে চলছে। ওই বিষয়ে ওদের কাছ থেকে আপনারা ইন ডিটেলে জেনে নিতে পারেন যে বিষয়টা আসলে কি। সেক্ষেত্রে হয়তো যারা আনঅফিসিয়াল ফোন কিনেন তাদের জন্য এটা একটা দারুণ সুবিধা দিবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।